প্রথম ফান্ডামেন্টাল গলদ হলো আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা একেবারে শুধু মাছের বাজার না, একেবারে পচা মাছের বাজার। সেটা দেশীয় স্তরে, ন্যাশনাল স্তরে তার কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ডস আর অ্যাবসলিউটলি পুয়ার। আমি এখনো গত 3 দিন ধরে যে কথাবার্তা শুনছি, সেখানে আমাদের সিস্টেম্যাটিক রেগুলেশন অফ ফার্মাসিউটিক্যালস, সিস্টেম্যাটিক টেস্টিং অফ ফার্মাসিউটিক্যালস, এই যে একেবারে খোলামকুচির মতো আমরা যে কোনো আইভি প্রিপারেশন দোকানে ছেড়ে দিতে পারছি, কি করে ছাড়ছি, তার কোয়ালিটি কন্ট্রোল কি, এই বিষয়ে আমি বিন্দুমাত্র কোনো স্ট্রাকচারাল ডিসকাশন শুনলাম না। মেন কোয়েশ্চেনেবল অ্যাকাউন্টেবিলিটি কার থাকবে? অ্যাকাউন্টেবিলিটি থাকবে সেই স্টেটের হেলথ সিস্টেমের যে হেড, তার উপরে। আমি ক্যাম্পেইন কলিং এর মাধ্যমে এবং সবার মাধ্যমে বলবো যে এই ইস্যুগুলো নিয়ে একটা 5 দিন 7 দিন 10 দিনের এই রাজনৈতিক ইটপাটকেল আর থুতু ফেলাফেলি করাটা আপনারা প্লিজ বন্ধ করুন। রাত্রির বেলা কোন জুনিয়র ডক্টর বা ট্রেনি ডক্টর অপারেশন করেছে তার পিছনে না পড়ে থেকে আমরা সেই ডিফেক্টিভ সাপ্লাই লাইনগুলো কাদের হাত ধরে আজকে মেডিকেল কলেজের সেই ওটির অবধি পৌঁছায়, আমরা তাদের আইডেন্টিফাই করি। সঞ্জয় রায় অ্যাকিউজড হতেই পারে এবং সঞ্জয় রায়কে যা যা শাস্তি দেবার শিয়ালদা কোর্ট দেবে, কিন্তু আমার অন্যায় নিও না। এই যে লিক করা, সিবিআই যে নিজের লিক করা ডিএনএ রিপোর্টগুলো বাজারে ছেড়েছে, সিবিআই আজকে শিয়ালদা কোর্ট যে ডিসিশনই দিক না কেন, শিয়ালদা কোর্ট যদি এই ডিসিশনও দেয় যে গড়িয়াহাটে মাছের বটিতে ফেলে সঞ্জয় রায়কে কাটতে হবে, শিয়ালদা কোর্টের সেই ডিসিশন টিকবে বলে আমার মনে হয় না। পুরো ব্যাপারটা একটা রাজনৈতিক খিস্তি খেউড়ে পরিণত হলো। এবার লিডাররা বোর হয়ে গেল, তাদের মুখে থুতু উঠে গেছে, কেউ কথাবার্তা বলতে চাইছে না। বেচারি মেয়েটির তো যা হবার হয়ে গেল, এখন তার ইস্যুটা ইজ ডেড। দেশের সুপ্রিম কোর্ট তার কি কারণ, কি র্যাশনালিটি ভিত্তিতে এই কেসটি নিয়েছিল বোঝা গেল না। জাস্টিস চন্দ্রচূড় মনে হলো তার টিআরপি বাড়ানোর জন্য কতগুলো টেলিভাইজড ওই চা চক্রের মতো কতগুলো হিয়ারিং করলেন, বিন্দুমাত্র যার কোনো সারমর্ম নেই। পরবর্তীকালে তার উত্তরাধিকার হয়ে যিনি এলেন এখন আমাদের বোধহয় চিফ জাস্টিস খান্না, তিনিও বুঝতে পারলেন যে এই ব্যাপারটা ওই ওই একদিকে ফাটা ঢোল বাজানোর মতো হচ্ছে, উনি তার থেকে সরে গেছেন। এখন নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকো। কিন্তু বছরটা 2024 হোক এবং 2025 হোক, ব্যাপারটা হলো কি, একটা মৌলিক সমস্যার বিশ্লেষণে আমরা যাবার আগে আমাদের খানিকটা কলকাতা এবং বাঙালির যেরকম এই বেচারি মায়েদের রক্তের মধ্যে বিষাক্ত জীবাণু ছড়িয়ে পড়ে তাদের সেপ্টিসিমিয়া হচ্ছে, তো আমি দেখছি যে বাংলার জনজীবনে এবং বাংলার চিন্তন মননের জীবনে যে আরেকটা সেপ্টিসিমিয়া চলছে, যে আমরা আমাদের মৌলিক সমস্যাতে তার ধারে কাছে পৌঁছবার আগে আমরা জিনিসগুলোকে একটা ক্রুড এবং কর্কশভাবে আমরা জিনিসগুলোকে একটা রাজনৈতিক বা পলিটিক্যাল মাত্রা দিচ্ছি। তার জন্যে কি হবে? তার জন্যে হবে যে এই সমস্ত ইস্যুগুলোর একটা কিছুদিনের জন্যে, কয়েক সপ্তাহের জন্যে হয়তো একটা রাজনৈতিক উত্তাপ, উষ্ণতা, একটা টিআরপি ভ্যালু থাকবে। ওই যেরকম ধরো ওই সিনেমার মধ্যে মধ্যে কিছু আইটেম গান বা আইটেম নাম্বার দেওয়া হয় না, এটাকে আমি বলি সোশিওলজিক্যাল আইটেম নাম্বার। এবং এই আইটেম নাম্বারগুলো নিয়ে কিছুদিন কাজ লাফালাফি হবার পর তারপর দেখবে এই যে এই বিগত অনেক কিছু কিছু মাসের আন্দোলন, যেমন মানুষ ইস্যুগুলো যেরকম মানুষ ভুলতে বসেছে, সেই রকম এই রকম ব্যাপারগুলো আমাদের, যে ইফ ইউ পলিটিসাইজ সামথিং, যেমনি সেই পলিটিক্যাল উন্মাদনাটা কমতে শুরু করবে, পলিটিক্যাল নেতা নেত্রীরা মনে করবে এটাকে নিয়ে আমরা চচ্চড়ি করে আর কোথাও এগোতে পারছি না, তখন দেখবে যে ইস্যুটার মধ্যে অনেক জেনুইন পয়েন্টস ছিল সেই পুরো ব্যাপারটা আবার ধামাচাপা পড়ে দেওয়া যাবে।
পলিটিক্যাল অ্যাঙ্গেলে যাওয়ার আগে আমরা যারা ডাক্তারি করছি এবং আমরা যারা ছাত্র অবস্থার থেকে এই রাজ্যে এই দেশে ডাক্তারি করে এসেছি, আমরা এইটুকু জানি যে আমাদের, তুমি কাশ্মীর থেকে কন্যাকুমারী যেদিকেই যাও না কেন, যে ওভারঅল সামগ্রিকভাবে ভারতের কোয়ালিটি কন্ট্রোল ইন ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ ভেরি উইক, অত্যন্ত উইক। এবং আমাদের কিছু অদ্ভুত অদ্ভুত সিস্টেম আছে। আমরা সেটা স্যালাইন বলো, ড্রিপ বলো, ট্যাবলেট বলো, অয়েন্টমেন্ট বলো, অ্যান্টিবায়োটিক বলো, আমরা এক একটা প্রাইমারি ইম্পর্টেন্ট ওষুধকে 20টা 25টা 26টা 120টা কোম্পানিকে তৈরি করতে দিই। তারপর তারা সেটা একেবারে তেলে ভাজার মতো করে বাজারে ছেড়ে দেয়। কে কোন ওষুধটা তৈরি করছে, কার গুণগত মান কত। একটা ওষুধকে যখন জাজ করা হয় তখন প্রথমত দেখতে হয় ওষুধটার মধ্যে অ্যাকচুয়াল ওষুধটা আছে কিনা, দ্য মাদার মলিকিউল আছে কিনা, তাকে বলে কম্পোনেন্ট টেস্টিং। সেকেন্ডলি দেখতে হয় তার মধ্যে কোনো ভেজাল আছে কিনা, তাকে বলে ইমপিউরিটি টেস্টিং। এবং থার্ড যে জিনিসটা দেখতে হয় সেটা হলো, তুমি যদি আমাকে বলো যে এই ট্যাবলেটটা দিনে 2বার করে খেতে হয়, তার মানে সেটা 12 ঘন্টায় কাজ করবে, অর্থাৎ ডিউরেশন অফ অ্যাকশন বা ডিউরেশন অফ ডিসলিউশন সেইটা দেখতে হয়। এবার প্রশ্ন হলো যে আমরা যে একেবারে তেলে ভাজার মতো মুড়ি মুড়কির মতো স্যালাইন থেকে, প্যারাসিটামল থেকে, ক্যান্সারের ওষুধ থেকে, হার্টের ওষুধ থেকে, টাকে চুল গোজানোর ওষুধ থেকে একেবারে খোলাম কুচির মতো আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটাকে ছেড়ে দিয়েছি বাজারের মধ্যে, এর কোয়ালিটি কন্ট্রোল কে করছে? এই যে ডেফিসিয়েন্সি, আজকে যে একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটলো, তোমাদের মতো যারা বুদ্ধিমান, যাদের আমাদের জীবনটা প্রায় শেষ হয়ে এসছে, তোমাদের সামনে, তোমাদের ভাই বোন ছেলে মেয়েদের সামনে এখনো দ্য গ্রেটার পার্ট অফ দেয়ার লাইফস আর লেফট। তোমাদের প্রজন্মকে বুঝতে হবে যে আমাদের ফান্ডামেন্টাল গলদগুলো কোথায়। প্রথম ফান্ডামেন্টাল গলদ হলো আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা একেবারে শুধু মাছের বাজার না, একেবারে পচা মাছের বাজার। সেটা দেশীয় স্তরে, ন্যাশনাল স্তরে তার কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ডস আর অ্যাবসলিউটলি পুয়ার। নাম্বার 2, আমরা এক একটা বড় বড় জনবহুল রাজ্য, যেমন পশ্চিমবঙ্গ একটা বড় জনবহুল রাজ্য, মহারাষ্ট্র একটা বড় জনবহুল রাজ্য, উত্তরপ্রদেশ একটা বড় জনবহুল রাজ্য, যে যে রাজ্যে আজকে জনসংখ্যা 11 কোটি 12 কোটি, উত্তরপ্রদেশের ক্ষেত্রে প্রায় 20, 22, 23 কোটির ওপরে যার পপুলেশন যাচ্ছে, তার যে সমস্ত হেলথ সার্ভিস, গভর্নমেন্ট হেলথ সার্ভিস যে আমরা ম্যানেজ করছি, এই ম্যানেজমেন্টটা ইজ ওভার সেন্ট্রালাইজড। ওভার সেন্ট্রালাইজ মানে কি? আমি কি কিনছি, কি ওষুধ আসছে, কি সেলাইন আসছে, কোন ডাক্তারের কোথায় পোস্টিং হচ্ছে, কোন ডিপার্টমেন্টে কে যাচ্ছে, কার কোথায় রদবদল হচ্ছে, এই 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 ছুঁচে সুতো পড়ানোর কন্ট্রোলটা, সমস্ত কন্ট্রোলটা যদি একটা সেন্ট্রাল জায়গায় করতে চাও, পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে আজকে 26-27টা মেডিকেল কলেজ আছে, 1 লক্ষের ওপর হসপিটাল বেড আছে, আমাদের এই ব্যবস্থাটাকে মানুষের ওপর দায়িত্ব দিয়ে, অ্যাকাউন্টেবিলিটি দিয়ে এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আজকে কিছু পান থেকে চুন খসলেই আমরা একেবারে রণংদেহী হয়ে তাড়া করছি কাকে? হেলথ সেক্রেটারিকে, হেলথ ডিপার্টমেন্টকে। আজকে 1 লক্ষ বেড যাদের নজরদারির মধ্যে পড়ে, তাদের পক্ষে, তারা একেবারে সুপারম্যান স্পাইডারম্যান হলো, তাদের পক্ষে সম্ভব নয় এটা জানার যে মেদিনীপুর মেডিকেল কলেজে কে অপারেশন করছে, কে কোন ব্যাচের রিঙ্গার স্যালাইন এনেছে, কে কোন ব্যাচের অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কে কোন ব্যাচের অক্সিটোসিন দিচ্ছে। সুতরাং এই যে আমরা এখনো একটা কলোনিয়াল ধারা আমাদের মধ্যে আছে, সবাই গিয়ে কোনো একটা প্রভুর পায়ের তলায় মাথা রেখে জৌজুর 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 বলবে বলে আমরা সমস্ত ব্যাপারটাকে একটা সেই একটা 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 কলোনিয়াল ভাবে আমরা সেটাকে সেন্ট্রালাইজ কন্ট্রোল করছি। সেন্ট্রালাইজ কন্ট্রোল করে এই ব্যাপারটাকে করা যাবে না। প্রতিটা স্টেট, যেমন ধরো সিএমওএইচ বা এরা যারা রয়েছেন, তাদের ইন্ডিপেন্ডেন্টলি এনকোয়ার করতে হবে।
এই যে প্রশ্নগুলো তুলছো, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই প্রশ্নটা কাকে তোলা হচ্ছে? সোজা শটান চলে যাচ্ছে স্বাস্থ্য ভবনে, হেলথ সেক্রেটারি, সেখান থেকে চিফ সেক্রেটারি, তারা আলটিমেটলি দে আর রেসপন্সিবল। বাট দ্য মেন কোয়েশ্চেনেবল অ্যাকাউন্টেবিলিটি কার থাকবে? অ্যাকাউন্টেবিলিটি থাকবে সেই স্টেটের হেলথ সিস্টেমের যে হেড, তার ওপরে। তাদের সামনাসামনি বসে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের নজরদারিতে আপনার স্টেটের এই ডিস্ট্রিক্টের প্রধান মেডিকেল কলেজে এই সমস্ত কন্ট্রাব্যান্ড জিনিসগুলো কি করে আসছে। আমাদের রাজ্যে আমরা কিভাবে এই যে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং, আমরা ওষুধের দোকান খুলে দিচ্ছি, যেন আমরা বললাম না ভেলপুরি ফুচকার দোকানের মতো, কিন্তু সেই ওষুধগুলোর কোয়ালিটি কন্ট্রোল, সেন্ট্রাল ড্রাগ টেস্টিং কোথায় হবে? যেহেতু সেখানে কাঁচা পয়সা নেই, ভারতবর্ষের কি কেন্দ্রীয় সরকার, কি 30টা রাজ্য সরকার, কারও সে বিষয়ে বিন্দুমাত্র চিন্তা নেই। এ তো আরো জটিল গল্প। এখন আমরা সস্তায় জেনেরিক মেডিসিন ব্যবহার করছি। কথায় বলে যে তথাকথিত জেনারিক মেডিসিন, ওই যে বলে না, এক সময় লোকে বলতো সস্তা সুন্দর, এখন হয়ে গেছে অসস্তা এবং অসুন্দর। ওই যে সস্তা সুন্দর বলে অ্যাবসার্ড দামে যে প্রচুর ওষুধপত্র বিক্রি করা হয়, কটার মধ্যে অ্যাকচুয়াল ওষুধ আছে সেটা নিয়ে লোকের সন্দেহ আছে। তারপরে বিভিন্ন রিটেলিং জায়গায় গিয়ে দেখবে যে তোমার ইনফিউশনে, আইভি ইনজেকশনে, ট্যাবলেটে লোকে কি করছে না, প্রিন্টিং প্রেস খুলেছে বাগরি মার্কেট, এটা সেটা জায়গায়। সেখান থেকে তারা এক্সপায়ারি ডেট মুছে দিয়ে তারা সেগুলোকে বাজারে ছেড়ে দিচ্ছে। আমি যদি এক্সপায়ার্ড মেডিসিনস, এক্সপায়ার্ড আইভি ইনজেকশনস, এক্সপায়ার্ড স্যালাইন যদি মার্কেটে আসতে দিই, তাহলে সেটার থেকে ইনফেকশন হবে না তো কি হবে? তাহলে দ্য মেন কোয়েশ্চেন ওভার হিয়ার ইজ যে আমাদের সামগ্রিক সিস্টেমটা যখন ভেঙে পড়ে, যখন তার মধ্যে আমরা এই গলদগুলো দেখতে পাই, দুর্ভাগ্যবশত নিশ্চয়ই রাজ্যের গভর্নেন্সে একটি পলিটিক্যাল পার্টি থাকবে, তার নেতা নেত্রীরা থাকবে, তাদের মানুষের সামনে অ্যাকাউন্টেবল হতে হবে। আমি এখনো গত 3 দিন ধরে যে কথাবার্তা শুনছি, সেখানে আমাদের সিস্টেম্যাটিক রেগুলেশন অফ ফার্মাসিউটিক্যালস, সিস্টেম্যাটিক টেস্টিং অফ ফার্মাসিউটিক্যালস, এই যে একেবারে খোলামকুচির মতো আমরা যে কোনো আইভি প্রিপারেশন দোকানে ছেড়ে দিতে পারছি, কি করে ছাড়ছি, তার কোয়ালিটি কন্ট্রোল কি, এই বিষয়ে আমি বিন্দুমাত্র কোনো স্ট্রাকচারাল ডিসকাশন শুনলাম না। যেমন পুরো আরজিকর ইনসিডেন্টের মধ্যে সমস্ত তিনটে চারটে রাজনৈতিক দল একের অপরের ইট পাটকেল ছুটতে ছুটতে সারা পশ্চিমবঙ্গে ইট পাটকেল ফুরিয়ে গেল, আর ইট পাটকেল নেই ছোড়ার মতো। ইটের টুকরো খুঁজলেও পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখনো কেউ প্রশ্ন করলো না যে আমাদের পুলিশ অথরিটির প্রপার ট্রেনিং আছে কিনা ক্রাইম সিন ইনভেস্টিগেশন করার, তার যে সমস্ত পুলিশ স্টেশনের অফিসাররা, তাদের এই বেসিক নো হাউ আছে কিনা যে কিভাবে ক্রাইম সিন প্রোটেক্ট করতে হয়, কে আসবে কে আসবে না, পুরো ব্যাপারটা, এই যে প্রোটোকল অফ পোস্টমর্টম, প্রোটোকল অফ ক্রিমেশন, পুরো ব্যাপারটা একটা রাজনৈতিক খিস্তি খেউড়ে পরিণত হলো। এবার লিডাররা বোর হয়ে গেল, তাদের মুখে থুতু উঠে গেছে, কেউ কথাবার্তা বলতে চাইছে না। বেচারি মেয়েটির তো যা হবার হয়ে গেল, এখন তার ইস্যুটা ইজ ডেড। এবং সেই একই গড্ডালিকা প্রবাহের মধ্যে আজকে এই ইস্যুটা যেতে চলেছে। বাই দ্য টাইম এখন এই যে এই তৃণমূল ভার্সেস বিজেপি ভার্সেস সিপিএম আর কংগ্রেস আছে কিনা জানি না, এরা নিজেদের মধ্যে চিৎকার করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু আমরা ডাক্তার হিসেবে সাধারণ মানুষের হয়ে জোর হাতে এই অনুরোধটা করব যে একটা 140 কোটি জনসংখ্যার যে দেশ, সেই দেশের এখনো ফার্মাসিউটিক্যাল রেগুলেশন এবং কোয়ালিটি কন্ট্রোল একটা জুয়াখানার আড্ডায় পরিণত হয়েছে, একটা সাট্টাবাজিতে পরিণত হয়েছে। এই ফার্মাসিউটিক্যাল সাট্টাবাজির থেকে দেশের মানুষকে প্রোটেক্ট করুন। পরের যে প্রশ্নটা তুমি করেছো, যে প্রশ্নটা আমার মনে হয়, যে প্রশ্নটা না, যে পরিপ্রেক্ষিতটা অত্যন্ত দুর্ভাগ্যজনক,
সেটা হলো যে যে ডাক্তাররা আজকে আরজিকর বা অভয়ার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, আজকে তারা কোনো মতে এই চক্রান্তের মধ্যে এসে পড়েছেন কিনা আমি সত্যি জোর হাতে বলবো যে আমরা নিজেদের ওপর অনেক লজ্জা, অনেক দুর্ভাগ্য, অনেক অন্ধকার টেনে এনেছি। আপনারা যারা যারা পলিটিক্যালি রেসপন্সিবল মানুষ, আজকে আপনাদের দায়িত্ব হলো এই সমস্যাগুলোকে রেকগনাইজ করে সেগুলোকে সংশোধন করা। আজকে দেখুন আপনাদের পয়েন্টের মধ্যে একটা আদর্শ পরিস্থিতির মধ্যে একটা সিজেরিয়ান সেকশন, একটা গল ব্লাডার অপারেশন, একটা হার্নিয়া অপারেশনের মধ্যে একেবারে সিনিয়র জুনিয়র গায়ে গায়ে দাঁড়িয়ে অপারেশন করানো উচিত। কিন্তু আমি যে মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, আমার পরবর্তীকালে ট্রেনিরা যে মেডিকেল কলেজের থেকে পাশ করেছেন, অন্যায় নেবেন না, আজকে পৃথিবীর আদর্শটা একদিকে, বাস্তবটা আরেক দিকে, বাস্তবে সেরকম হয়ে ওঠে না। এবং মেডিকেল কলেজগুলোর অধিকাংশ কাজ কর্ম পরিশ্রম ফিজিক্যাল লেবার সেটা জুনিয়র ডাক্তাররাই দেন এবং অত্যন্ত রেসপন্সিবলি তারা সেটা দেন। আর যে টক্সিসিটি, যে সাইড এফেক্টগুলো কন্টামিনেটেড মেডিসিন থেকে হচ্ছে, এক্সপায়ার্ড মেডিসিন থেকে হচ্ছে, সেটা কার কে সেটা একজন 24 বছর বয়সী ডাক্তার দিল, না একটা 42 বছর বয়সী ডাক্তার ড্রিপটা লাগিয়েছিল, না একটা 82 বছরের প্রাজ্ঞ ডাক্তার লিপটা লাগিয়েছিল, তার উপরে ডিপেন্ড করবে না যে সেই এক্সপায়ার্ড মেডিসিনের টক্সিসিটি কত। ইম্পর্টেন্ট ইজ যে কারা আমাদের স্টোর কন্ট্রোল করছে, কারা আমাদের সাপ্লাই কন্ট্রোল করছে, কারা আমাদের পারচেস কন্ট্রোল করছে, যে কিভাবে একটা ব্যস্ততম মেডিকেল কলেজের মধ্যে এই সাবস্ট্যান্ডার্ড জিনিসগুলো আসছে সেইটাকে কন্ট্রোল করুন। আজকে ডাইভার্সনারি ট্যাকটিক্স করে আপনারা যে কেবল ইস্যুর থেকে চোখ ঘোরাচ্ছেন তা নয়, আপনারা নিজেদের সেন্স অফ রেসপন্সিবিলিটি এবং সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিকে আপনারা নিজেদের পজিশনটা নিজেরা অসম্মান করছেন। আজকে এই রকমের সমস্যার পুনরাবৃত্তি হবে, এটা হতে বাধ্য, যে কোনো সিস্টেমে হয়, যে কোনো জায়গায় হয়। সুতরাং দিস ইজ আ লার্নিং এক্সাম্পল যে হ্যাঁ, দুর্ভাগ্যবশত এক অভাগিনী মহিলার জীবনের ওপর দিয়ে হয়েছে। যেমন একটি অভাগিনী মেয়ের জীবনের ওপর দিয়ে আমাদের শিক্ষা নিতে হচ্ছে যে আমাদের ইনভেস্টিগেশন এবং পুলিশ প্রসিডিওর কিভাবে পরিশীলিত হতে পারে, সেই রকম আবার বলছি যে একটা জাতির চরমতম দুর্ভাগ্য যে আর একটা অভাগিনী মেয়ের ওপর দিয়ে আমাদের দেখতে হবে যে একটা ব্যস্ততম গভর্নমেন্ট হসপিটাল তারা যে কোনো বেসরকারি হাসপাতালের থেকে বহুগুণ বেশি ব্যস্ত। অ্যান্ড ইট ইজ নট আ পলিটিক্যাল কোয়েশ্চেন। আমি ক্যাম্পেইন কলিং এর মাধ্যমে এবং সবার মাধ্যমে বলবো যে এই ইস্যুগুলো নিয়ে একটা 5 দিন 7 দিন 10 দিনের এই রাজনৈতিক ইটপাটকেল আর থুতু ফেলাফেলি করাটা আপনারা প্লিজ বন্ধ করুন। কারণ এই অ্যাটিটিউডটার জন্য কি হচ্ছে যে আপনারা ওই কয়েক দিনের একটা টেম্পোরারি রাজনৈতিক একটা পলিটিক্যাল ফার্নেস তৈরি করছেন, কিন্তু কোনো ফান্ডামেন্টাল ইস্যু যেটা মানুষের পক্ষে, সাধারণ নাগরিকের পক্ষে ইম্পর্টেন্ট, কোনো ফান্ডামেন্টাল ইস্যুকে আমরা মৌলিকভাবে আমরা স্পর্শ করতে পারছি না। একদমই। আমার ছোট্ট 3টে প্রশ্ন আপনার কাছে। আপনি যেমনটা বললেন এই সাপ্লাই এবং পারচেসের দিকটা, অবশ্যই আমি সে প্রসঙ্গেই বলবো। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন এর আগেও গত নভেম্বর মাসে কর্ণাটকে প্রসূতি নবজাতকদের মায়েদের মৃত্যুর কারণ হয়েছে এবং এরপর কর্ণাটক সরকার। দেখো, কথাটা তো আমি সত্যি কথা বলছি, আমি হয়তো এর মাইনিউট ডিটেলস গুলো জানি না, কিন্তু ইফ ইট ইজ সো, আর এটা যদি ফ্যাক্ট হয় যে একটা ব্যান্ড বা কন্ট্রাব্যান্ড প্রোডাক্ট সেটা কোনো আড়াল ভাড়াল দিয়ে সেটা গলিগুপচি দিয়ে আবার সাপ্লাই লাইনে ঢুকেছে, তাহলে সেই স্পেসিফিক কোয়েশ্চেনটাকে স্পেসিফিক্যালি দেখতে হবে কারা অ্যাকাউন্টেবল। তাহলে অ্যাকাউন্টেবল কারা? যারা সেই সাপ্লাইটা অর্ডার করেছেন, যারা পারচেজ অর্ডার দিয়েছেন, যারা অ্যাকসেপ্ট করেছেন। তাহলে রাত্রির বেলা কোন জুনিয়র ডক্টর বা ট্রেনি ডক্টর অপারেশন করেছে
তার পিছনে না পড়ে থেকে আমরা সেই ডিফেক্টিভ সাপ্লাই লাইনগুলো কাদের হাত ধরে আজকে মেডিকেল কলেজে সেই ওটির অবধি পৌঁছায়, আমরা তাদের আইডেন্টিফাই করি। তাদেরই তো আইডেন্টিফাই করা, এবং তাকে আইডেন্টিফাই করে তো ছাদে ঝুলিয়ে বেত্রাঘাত করাটা কাজ না। তাহলে বুঝতে হবে কেন এটা হয়েছিল, কোথায় আমাদের আমাদের সাপ্লাই চেন বা কোথায় আমাদের গলদগুলো আছে, যাতে অন্য 26-27টা মেডিকেল কলেজে তার পুনরাবৃত্তি না হয়। একদম স্যার, আগামী 18ই জানুয়ারি শিয়ালদা আদালতে আরজিকর মামলার রায়দান করা হবে বলে জানা গিয়েছে। একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া চলেছে গত 18ই নভেম্বর থেকে। আর এখানেই প্রশ্ন তুলেছেন নিহতের পরিবার এবং তার সহকর্মীরা। তাদের দাবি যে একা সঞ্জয়ের কাজ নয় এটা, তার সঙ্গে জড়িত বা যারা জড়িত ছিল তারা তো অধরাই রয়ে গেল, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক, এই দাবি তুলে ফের বৃহস্পতিবার সন্ধ্যায় রাজপথে নামছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। কি বলবেন? দেখো, আমাদের অভাগিনীর পরিবার, তারা তাদের মতামত, নিশ্চয়ই তাদের মতামতের মধ্যে অনেক যৌক্তিকতা থাকতেই পারে এবং সেটাকে আমাদের সম্মান করতেই হবে। এখন কে ঠিক কে ভুল, এখন এখন আমি কয়েকদিন আগে একটা অন্য জায়গায় বললাম যে আমাদের এই অভাগিনী মেয়েটি মৃত্যুর পরে কি হয়েছে জানো তো? মৃত্যুর পরে এর এর জীবন্ত নয়, এর মৃত্যুটা পৃথিবীর আর একটা বিখ্যাত মৃত্যুর সঙ্গে গিয়ে একই সিটে বসে আছে। সেটা হচ্ছে সেই আমেরিকার বিখ্যাত 1963 সালে খুব সম্ভবত, যখন প্রেসিডেন্ট কেনেডিকে মারা হয়েছিল। কারণ অর্ধেক আমেরিকা বিশ্বাস করত প্রেসিডেন্ট কেনেডিকে একাধিক আততায়ীরা গুলি করেছিল, তারা বলতো 3 বুলেট থিওরি, আর গভর্নমেন্ট বিশ্বাস করতো সিঙ্গেল বুলেট থিওরি। তার ফলে কি হলো, একদম তুমি মনে করো না যে এই অসুখটা শুধু আমাদের বাঙালির সংক্রমণ। অ্যাবসলিউটলি সেই ব্যাপারটা আবার ঠিক যেমন আমাদের অভয়াকে নিয়ে হলো, ওই ব্যাপারটা একটা কাঁচা কাঁচা পলিটিক্যাল খিস্তি খেউড়ে পরিণত হয়ে গেল। সরকার পক্ষ বলতে শুরু করলো না একটাই লোক ছিল, এরা হাজারোটা সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করলো যে না, 3টে লোক ছিল। কিলো 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 বহু হাজার কিলো কাগজ নষ্ট করে প্রচুর রিপোর্ট হলো, অবশেষে কি দাঁড়ালো? খেলা অমীমাংসিত। আমাদের এখানেও একই জিনিস হবে, কারণ ঘটনাটা কি, কিভাবে আমরা সেটাকে এস্টাবলিশ করতে পারবো, বায়োলজিক্যাল এভিডেন্স কি বলছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কি বলছে। এবং শুধু কলকাতা পুলিশকে তুলোধনা করলে হবে না। কলকাতা পুলিশ আমাদের সামনে চাক্ষুষ যে কতগুলো ঢিলেমি দেখিয়েছে, তো সেই রকমই তো একটু উচ্চ মার্গের ঢিলেমি দেখালো সিবিআই। তো সবকিছু মিলিয়ে এটা আমাদের দেশের ভাগ্যে এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ভাগ্যে এটা একটা দুর্ভাগ্যের সময়। সঞ্জয় রায় অ্যাকিউজড হতেই পারে, এবং সঞ্জয় রায়কে যা যা শাস্তি দেবার শিয়ালদা কোর্ট দেবে, কিন্তু আমার অন্যায় নিও না, এই যে লিক করা, সিবিআই যে নিজের লিক করা ডিএনএ রিপোর্টগুলো বাজারে ছেড়েছে, সিবিআই আজকে শিয়ালদা কোর্ট যে ডিসিশনই দিক না কেন, শিয়ালদা কোর্ট যদি এই ডিসিশনও দেয় যে গড়িয়াহাটে মাছের বটিতে ফেলে সঞ্জয় রায়কে কাটতে হবে, শিয়ালদা কোর্টের সেই ডিসিশন টিকবে বলে আমার মনে হয় না। কারণ তাদের ডিএনএ এবং বায়োলজিক্যাল এভিডেন্স এতই কন্টামিনেটেড, এতই উইক, যে এই কেস যদি না ঘাড় পেতে সঞ্জয় রায় মেনে নেয় এবং কেউ তার ফার্দার ডিফেন্স যদি না হয়, এই কেস যদি হাইকোর্টে যায়, এই সাক্ষ্য প্রমাণের যা শতছিদ্র অবস্থা, ডিএনএ এভিডেন্সের যা শতছিদ্র অবস্থা, এটা দেশের কোনো হাইকোর্ট এই যুক্তিকে সাস্টেন করবে বলে আমার মনে হয় না। ব্যাপারটা হলো যে আমরা আবার এই রাজনৈতিক উন্মাদনার মধ্যে ফ্যাক্টস অফ দ্য ম্যাটার, ফ্যাক্টস অফ দ্য ইনভেস্টিগেশন, কিভাবে এটা হওয়া উচিত ছিল, এই পুরো ব্যাপারটাই একটা প্রকাণ্ড তালগোলের মধ্যে হারিয়ে যেতে বসেছে। একদমই স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আরজিকর আদালতে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে কি বলবেন? অত্যন্ত অসন্তোষজনক, এবং দেশের সুপ্রিম কোর্ট তার কি কারণ, কি র্যাশনালিটি ভিত্তিতে এই কেসটি নিয়েছিল বোঝা গেল না। জাস্টিস চন্দ্রচূড় মনে হলো তার টিআরপি বাড়ানোর জন্য কতগুলো টেলিভাইজড ওই চা চক্রের মতো কতগুলো হিয়ারিং করলেন, বিন্দুমাত্র যার কোনো সারমর্ম নেই।
পরবর্তীকালে তার উত্তরাধিকার হয়ে যিনি এলেন এখন আমাদের বোধহয় চিফ জাস্টিস খান্না, তিনিও বুঝতে পারলেন যে এই ব্যাপারটা ওই একদিকে ফাটা ঢোল বাজানোর মতো হচ্ছে, উনি তার থেকে সরে গেছেন। আর সব থেকে যেটা দেশের সামনে একেবারে লজ্জাস্কর কথা, যে ওই যে চাঞ্চল্যকর কথাবার্তাগুলো সুপ্রিম কোর্ট বলতেন, যে কি 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 সাংঘাতিক, এরম আগে কোনোদিন দেখিনি, এইরকম ইনভেস্টিগেশনের কথা পৃথিবী শোনেনি, এবং যার উপরে ভিত্তি করে বললেন সেই স্টেটাস রিপোর্টগুলো যেন মনে হলো যে জানুয়ারি মাসের ভেজানো বিস্কুট কেউ মার্চ মাসে খাচ্ছে, এমনই ভেজা মেয়ানো বিস্কুটের মতো সিবিআই এর কথাবার্তা। সুতরাং ওভারঅল আমাদের দেশ, আমরা যে কথায় কথায় বলি না, আমরা অমুক দেশের আইন শৃঙ্খলা নিয়ে, কোন সাব সাহারান আফ্রিকার আইন শৃঙ্খলা নিয়ে আমরা হাসাহাসি করি, বাংলাদেশে আইন শৃঙ্খলা নেই বলে আমরা মুচকি হাসি, পাকিস্তানকে নিয়ে আমরা বিদ্রুপ করি, আমরা কিন্তু নিজেদের রেশনাল ল এবং ইনভেস্টিগেশন প্রসেসটা ভারতবর্ষের যে তথাকথিত সনাতন ভারতবর্ষের মুখে একটা বিরাট আলকাত্রার পোচ।